ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টটা পড়বো। আজ আমার এটা দ্বিতীয় ক্লাস। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোর্সের 100 মার্কের যে কোর্স সেখানে 14টা ক্লাসের ভিতরে শেষ করতে। আমরা গতদিন কি বলেছিলাম? আমরা গতদিন বলেছিলাম যে সিলেবাসের ইউনিট 1 এর দুইটা পার্ট, একটা আছে কনসেপ্ট অফ লাইব্রেরি ইনফরমেশন রিসোর্সেস ডেভেলপমেন্ট, আর একটা আছে টাইপস অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন রিসোর্সেস। আমরা আগের দিন খুব সংক্ষিপ্ত আকারে চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম কি কি ধরনের রিসোর্সেস আছে। আমাদের যে রিসোর্সেস আছে সেই রিসোর্স গুলো আমরা গতদিনে প্রথম ইউনিটের যে অংশটা ছিল সেটা আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব, আমাদের গত আলোচনার সূত্রতেই ছিল যে গ্রন্থাগার কি ধরনের কি কি রিসোর্স আর কি আমাদের আছে, গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে সাধারণত কত ধরনের রিসোর্স থাকে, সেই রিসোর্সের প্রকারভেদ আমরা আজকে আলোচনা করব। এবং এই রিসোর্সের যে প্রকারভেদ আমরা আলোচনা করব, এইটার ভিতরে আমাদের টোটালি আমাদের যেটা গত ক্লাসে যে কোশ্চেনটা ছিল আর আজকে যে কোশ্চেনটা থাকবে, এই দুটোর ভিতরে টোটাল বিষয়টা আমাদের সামনে চলে আসবে। এবং আলোচনার পরে যথারীতি আমরা শেষে 5 মিনিট আপনাদেরকে 10 মিনিট এক একজন করে এই রিলেটেড কোশ্চেনের উপরে আপনাদের কাছ থেকে চমৎকার উপস্থাপনা শুনবো। চলে আসি, আমরা দ্রুত শুধুমাত্র পয়েন্টগুলোর বাধ্যে যাব, কথা বলবো এবং সাথে সাথে আমরা ছোট ছোট কোশ্চেন গুলো। মজার ব্যাপার, আজকে আমি দেখলাম আপনাদেরকে আমি সম্ভবত 33টা ছোট কোশ্চেনের উত্তর দেব আজকে টপিক্সের আলোচনার। অর্থাৎ এটাকে বলে বিবলিওমেট্রিক্স, অর্থাৎ একটা টোটাল টপিক্সের উপরে যে বিষয়গুলো থাকে তার মেন বিষয়গুলো কে যে কিওয়ার্ডের সাথে বেছে নেওয়া হয়, এটাকেই হলো বিবলিওমেট্রিক্স এর কিওয়ার্ড গুলো। তা 33টা ছোট কোশ্চেনের উত্তর দিব, যদিও অতি অল্প সময়ের মধ্যে এটা তৈরি করতে হয়েছে, তারপরে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের ইউনিটের প্রথম ইউনিটের দ্বিতীয় অংশে ছিল যে টাইপস অফ ইনফরমেশন রিসোর্সেস, গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে কি কি ধরনের তথ্য সম্পদ থাকে। যথারীতি আমরা বলেছিলাম গতদিন এটার উত্তর পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে আগের দিনকে স্লাইডে আমরা সেটা বলে দিয়েছিলাম। এটা 31 থেকে 44 পৃষ্ঠার ভিতরে এই সমস্ত বিষয়গুলো টপিক্সের পাওয়া যাবে। টাইপস অফ ইনফরমেশন রিসোর্সেস, আমরা এখন তথ্য সম্পদের প্রকারভেদটা আলোচনা করব। গতদিন আমরা নিয়ম হলো আগের ক্লাসটাতে আমরা কি শিখেছিলাম, আগের ক্লাসটাতে আমরা শিখেছিলাম লাইব্রেরি কাকে বলে, তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, ডেটা কাকে বলে, সরি মেটা ডাটা কাকে বলে, নলেজ কাকে বলে। তারপরে এক জায়গায় বলেছিলাম যে গ্রন্থাগারে তথ্য সম্পদ যেটা আছে সেটা বলছিলাম যে গ্রন্থাগারে যে সমস্ত তথ্য সম্পদ আছে সেটা প্রধানত 2 প্রকার। গত ক্লাসের দিন আমরা বলেছিলাম। সাবজেক্টের নাম এবং আমরা আসি প্রথম টপিকস, আমরা প্রথম স্লাইডে চলে যাই। টাইপস অফ ইনফরমেশন রিসোর্সেস, অর্থাৎ গ্রন্থাগার সম্পদ কত প্রকার ও কি কি। ছোট ছোট প্রশ্ন শুরু হয়ে গেল, গ্রন্থাগার সম্পদ কত প্রকার ও কি কি। গতদিন আমরা বলেছিলাম সাধারণত গ্রন্থাগার সম্পদকে 2টো ভাগে ভাগ করা যায়। আগের দিন আমরা বলেছিলাম কি বলেছিলাম, একটা বলেছিলাম যে কালেকশন অফ রিডিং ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে পাঠ্য সামগ্রী। খেয়াল করুন শব্দটা, ইংরেজি শব্দটা রিডিং ম্যাটেরিয়ালস। একটা শুধু পয়েন্টটা ঝমাঝম নিচে নিচে লিখে যাবেন, পরে দেখবেন আপনাদের আমি যেভাবে ক দিছি 1 দিলে 1 নম্বর 2 নম্বর দ্রুত লিখে যাবেন। শুধু আর একটা আমরা বলছিলাম যে অন্যান্য সম্পদ, আদার ম্যাটেরিয়ালস। অর্থাৎ গতদিন বলেছিলাম কালেকশন অফ আদার ম্যাটেরিয়ালস, আর প্রথমে বলেছিলাম কালেকশন অফ রিডিং ম্যাটেরিয়ালস। আজকে আমাদের আলোচনা থাকবে এই পাঠ্য সম্পদটা নিয়ে। ওকে, হোয়াট ইজ রিডিং ম্যাটেরিয়ালস? পাঠ্য সম্পদ কি জিনিস, অর্থাৎ রিডিং সামগ্রী সম্পদ কি। এই রিডিং সম্পদ আবার 2 ভাগে ভাগ করা যায়। রিডিং ম্যাটেরিয়ালস 1 নম্বর যেটা ছিল সেটা 2 ভাগে ভাগ করা যায়। কি জিনিস? একটা হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে কি হবে, আর একটা কি হবে, ওকে জাস্ট একটা হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস, আর একটা হবে
নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস। তাড়াতাড়ি লেখো জামিল, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি জামিল রাজশাহী, তাড়াতাড়ি লেখো। 2 নম্বর হচ্ছে অমুদ্রিত সামগ্রী। একটা গেল মুদ্রিত সামগ্রী প্রিন্টেড ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে অমুদ্রিত সামগ্রী। আপনি খেয়াল করেন, আপনারা বাংলা করতে বলতেছেন, আমি কিন্তু বলতেছি প্রিন্টেড ম্যাটেরিয়ালস, ঠিক আছে? আরেকটা বলতেছি নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস। জাবের 665তে ক্লাস হচ্ছে তোমার ওখানে, নতুন টপিক। তুমি তো এটা করেছো, আবার এটাতে জয়েন করছো কেন? ওকে, একটা হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, ঠিক আছে? আসেন আমরা এখন আসি প্রিন্টেড ম্যাটেরিয়ালসে কি আছে। প্রিন্টেড ম্যাটেরিয়ালসে আছে আবার একটু জিনিস খেয়াল করেন, এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে বুক ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে নন বুক ম্যাটেরিয়ালস। বাংলা আপনারা বাম পাশেটা বাংলা পড়ে নেন, আমি ইংরেজিটা পড়ি। বুক ম্যাটেরিয়ালস হচ্ছে বই সামগ্রী বা পুস্তক সামগ্রী, আর অপুস্তক সামগ্রী। আমরা আজকে এই রিডিং ম্যাটেরিয়ালস এর ভিতরে এই অংশটার ভিতর থেকে বুক ম্যাটেরিয়ালসটা কি আবার আসি। তাহলে বুক ম্যাটেরিয়ালসটা হলো সাধারণত এই বই সামগ্রীকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো একটা হচ্ছে নন ফিকশন বুকস। হোয়াট ইজ নন ফিকশন? কি জিনিস? উপন্যাস নয়। একটা হচ্ছে উপন্যাস বই, ইংলিশে বলে নন ফিকশন বুকস। আপনি যখন ভাইভাতে ঢুকবেন তখন আপনাকে বলা হবে আপনি 5টা নন ফিকশনের নাম বলেন তো। আপনাকে কিন্তু পুস্তক বই বলবে না, আপনাকে ভাইভাতে কোশ্চেনটা করবে নন ফিকশন বুকস। অর্থাৎ যে বই উপন্যাস নয়, সহজে বোঝা যাচ্ছে, উপন্যাস গল্প নাটক নয়, সেইগুলো হচ্ছে উপন্যাস। যেমন টেক্সট বুক, রিয়ার বুক, ইনকবুলা, তারপরে প্রবন্ধ, তারপরে বিভিন্ন ধরনের সাবজেক্টিভ বই, এইগুলো সব হচ্ছে নন ফিকশন। আর একটা হচ্ছে ফিকশন বুকস। ফিকশন কোনগুলো? উপন্যাস, গল্প, নাটক, যেগুলো পড়লে উদ্দীপনা সৃষ্টি হয়, যেগুলো পড়লে মজা লাগে, গল্প কিছুক্ষণের হলে মনের কষ্ট হারাই যায়, এটা বিভিন্ন ধরনের উপন্যাস আছে, আমরা সেটি আলোচনায় সেখানে যাব। রাইট? ওকে, আমরা এখন যাব এই নন ফিকশন বুকটা কি সেটা দেখবো আমরা। আসেন, নন ফিকশন বুকস আবার কয় প্রকার? নন ফিকশন বুককে 5 ভাগে ভাগ করা যায়। নন ফিকশন বুককে 5 ভাগে ভাগ করা যায়। কি জিনিস সেই 5টা? একটা হচ্ছে জেনারেল বুকস, সাধারণ পুস্তক। সাধারণ পুস্তক কি জিনিস? আপনার বাসা বাড়িতে অনেক আছে সাধারণ পুস্তক, একেবারে বহু সাধারণ পুস্তক আপনার আছে। যে সমস্ত পুস্তকগুলো বিভিন্ন বিষয়ের উপরে বিশ্লেষণাত্মক সাধারণত লেখা থাকে, নবীজির জীবনীর উপরে থাকতে পারে, জীবন গঠনমূলক থাকতে পারে, চরিত্র গঠনমূলক থাকতে, গবেষণা লেভেলে থাকতে পারে, এরকম বিভিন্ন থাকে, এইগুলো গড় বার্তা মনের পুস্তককে সাধারণ পুস্তক বলে। তারপর আছে টেক্সট বুক। টেক্সট বুক কোনটা? হোয়াট ইজ টেক্সট বুক? আপনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন ওই সাবজেক্টের কারিকুলাম রিলেটেড যত বই আছে, অর্থাৎ আপনার সিলেবাসকে কভার করবে যত বই আছে, তাকে টেক্সট বুক বলা হয়। যেমন আপনি ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলেছিলাম, গতদিন আমরা বলেছিলাম ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টের, আমি বললাম যে আমার লেখা একটা বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে একটা কভারটা দেখেন, ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট। প্রফেসর ডক্টর মেজবা স্যারের বাংলা একটা চমৎকার বই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের। আমাদের আরো অনেক লেখক আছে, আমাদের ইমদাদ ভাই, আমাদের হাবিবুর রহমান, তাদের একটা বই আছে। তারপর আরো অনেকে লিখছেন এই বইটা বাংলাদেশে। ইংরেজিতে যদি লিখতে চান কিশোর কুমারের বইটা আছে, ম্যাক্সেলের একটা বই আছে, আপনি এটা দেখে নিতে পারবেন। এইগুলো সব হলো টেক্সট বুক। আর কোন কোন বই আছে? আপনার সিলেবাসটা হাতে নিয়ে দেখবেন ওই সিলেবাসের নিচে কিছু বইকে রিকমেন্ড করা হয়েছে, ওইটাই হলো আপনার টেক্সট বুক। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে স্বীকৃতিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সেটাই। নাম্বার 3, আমরা এখন আসবো হোয়াট ইজ রিয়ার বুক। ভাইভাতে জিজ্ঞেস করবেই দুষ্প্রাপ্য পুস্তক, যে পুস্তকগুলো সচরাচর পাওয়া যায় না, আজকের থেকে 100, 200, 300 বছর আগে
আমাদের বাংলায় হাতে লেখা কোরআন শরীফ আপনি কি যেখানে সেখানে পাবেন? ইনকোগুলা আজকে থেকে কয়েক হাজার বছর আগের পুস্তক এইগুলো আপনারা যারা গেছেন, আপনারা যারা বিদেশ ভ্রমণ করছেন, দেওবান গেছি, দেওবান মাদ্রাসায় আমি দেখে আসছি এই যে বাংলা হাতের লেখা কোরআন শরীফ নবীজির আমলের বিভিন্ন সংগৃহীত হাদিসের ওখানে সংকলন হাতে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের তার মেয়ের কাছে যে পত্র লিখছিল সে পত্রের মূল কপি, কবি নজরুল ইসলাম বিদ্রোহী কপি, তার হাতে লেখা পাণ্ডুলিপি। আমাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমাদের জাতির পিতার কারাগারের রোজনামচা, এটার ভিতরে তার হাতের লেখা দেখবেন কিছু আছে। উনার হাতের লেখা যে বইটা ছিল, ওই যে ডায়েরিটা ছিল, ওই ডায়েরিটার থেকে ছাপাইয়ে বইটা হয়েছে, ওই ডায়েরিটাই কিন্তু রিয়ার বুক, দুষ্প্রাপ্য পুস্তক। ওকে, তারপর হচ্ছে রেফারেন্স বুক। হোয়াট ইজ রেফারেন্স বুক? রেফারেন্স কি জিনিস? 103 নম্বর সাবজেক্টের নাম ইনফরমেশন সোর্সেস এন্ড সার্ভিসেস। এই রেফারেন্স বুক এখানে অনেক অংশ জড়িয়ে আছেন। রেফারেন্স বুক হলো ওই পুস্তক যে পুস্তক সম্পূর্ণটা পড়তে হয় না, শুধুমাত্র প্রয়োজনীয় অংশটা দেখে পাঠক বা ব্যবহারকারী বা ইউজার যে আপনার কাছে আসবে তার যে প্রশ্নের উত্তর দেওয়া যাবে সেটা হলো রেফারেন্স পুস্তক। যেমন ডিকশনারি, আপনি যদি একটা ডিকশনারি কিন্তু আপনার এই মাথাতে পুরোটা পড়বেন, নিশ্চয়ই আপনারা ডিকশনারি পুরোটা পড়েন না। ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, নিশ্চয়ই এনসাইক্লোপিডিয়া পড়বেন না। যিনি আপনার কাছে এসে জানতে চাবেন, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে শ্রীলঙ্কার লিটারেসি রেট কত, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন এই বিষয়ে বাংলাদেশে এবছরের জিবিডির হার কত, এইগুলো সব আছে রেফারেন্স পুস্তকের ইয়ে। আপনি কোনো বিষয়, স্থান, কাল, ইতিহাস, ঐতিহ্য, পিছনের প্রেক্ষাপট, পিছনের ঘটনা যাই কিছু জানতে চান আপনি এনসাইক্লোপিডিয়াতে যাবেন। যত বানান জানতে চান প্রয়োজনীয় বানানটা আপনি ডিকশনারি থেকে দেবেন। এইগুলোকে বলা হয় রেফারেন্স পুস্তক। রেফারেন্স পুস্তককে পূর্ণটা পড়তে হয় না, প্রয়োজনীয় অংশটা পড়তে হয় এবং ইউজারের উত্তর দেওয়া যায়। লাস্টলি হচ্ছে মনোগ্রাফ। হোয়াট ইজ মনোগ্রাফ এন্ড ইন্সপিরেশনাল বুকস? কি জিনিস এটা মনোগ্রাফ এন্ড ইন্সপিরেশনাল বুকস? মনোগ্রাফ বিভিন্ন বইগুলোর ভিতরে শুধু থাকবে বিভিন্ন চিত্র এবং চিত্র বিষয়ক বিভিন্ন সম্পদ আদি এটার ভিতরে উল্লেখ থাকে। এবং কিছু আছে প্রেরণামূলক পুস্তক যেগুলো পড়লে নিজের ভিতরে উদ্দীপনা সৃষ্টি হয়, ভালো কাজ করার উদ্যোগ সৃষ্টি করে, কিছু সময় নিজের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। এরকম বইকে ইন্সপিরেশনাল বুক বলে। সেটা আমরা অন্যদিকে অন্য জায়গায় যেয়ে ডিটেলস আলোচনা করব। এটা আমার এখানকে ডিটেলস আলোচনা করার বিষয় নয়। আমার হচ্ছে শুধু 5টা জিনিস কি জিনিস এই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন নন ফিকশন গেলাম, এখন আমাদের তাহলে আরেকটাতে যেতে হবে, ফিকশন বইয়ে যেতে হবে। আমাদের 2 নম্বর ছিল ফিকশন বুকস। ওকে, আসেন ফিকশনে কি আছে। এই ফিকশন বুককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার হবেন এটা কিন্তু একটু ক্লিয়ার থাকবেন। নন ফিকশন হচ্ছে 5 প্রকার আর ফিকশন বুককে প্রধানত 3 প্রকার অনেকে। ওকে, নাম্বার 1, একজন বলছে ক্লাসিক্যাল ফিকশন, কালজয়ী উপন্যাস। কোনটা কালজয়ী উপন্যাস? যেটা যুগ থেকে যুগান্তর পর্যন্ত যেটা চলছেন, যার কোনো ক্ষয় নাই। আজকে থেকে বিষাদ সিন্ধু, বীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ছেন আপনারা? পদ্মা নদীর মাঝি পড়ছেন? পদ্মা নদীর মাঝি বলে স্যার এটা আবার কি? শেষের কবিতা, এটা কবিতার বই না উপন্যাসের বই? কে বলতে পারবেন? শেষের কবিতা বলতে পারেন? অনেকে পারে, অনেকে হাত উঁচু করতেছে। যাই হোক, আসমা কি বলতে পারো নাকি শেষের কবিতা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যে সমস্ত কালজয়ী উপন্যাসগুলো যেগুলো যুগ থেকে যুগান্তর পথে সেটা হচ্ছে, যেমন আমি বললাম পদ্মা নদীর মাঝি, তারপর আছে শ্রীকান্ত পড়ছেন? এগুলো হচ্ছে থেকে যে যুগ থেকে যুগান্তরে ধরে আসতেছে, কোনো পরিবর্তন নাই।
এইগুলো এই সমস্ত উপন্যাসকে এই ক্লাসিক্যাল ফিকশন আবার অনেক রকম আছে, সেটা সামাজিক হতে পারে, রাজনৈতিক প্রেক্ষাপটে হতে পারে। আপনারা কি পড়ছেন সুনীলের পূর্ব পশ্চিম পড়ছেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের সুখ দুঃখ পূর্ব পশ্চিম প্রথম ও দ্বিতীয়? কেউ পড়ে নাই। এইগুলো পড়বেন, এগুলো হচ্ছে কালজয়ী উপন্যাস। পূর্ব পশ্চিম অর্থাৎ বাংলা এবং ওয়েস্ট বেঙ্গল এবং পূর্ব বাংলা, দুই বাংলা যে ভাগ হয়েছে সেই সম্পর্কে সুনীল লিখছে, পূর্ব পশ্চিম পড়বেন। আমাদের হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার পড়ছেন? হুমায়ুন আহমেদের ক্লাসিক্যাল ফিকশনটা একাধিক রকমের হতে পারে, কিন্তু সেটা সামাজিক, আবার রাজনৈতিক, আবার জীবন গঠনমূলক। ছোটকালে আপনারা খেয়াল করেছেন, আপনার মা চাচিরা দেখবেন সিনেমা দেখতে যেত, পুতুল নাচের গল্প দেখতে যেত, তখন এইসবগুলো দেখে কাঁদতো, চোখের পানি ফেলতো আপনার দাদিরা চাচিরা। আমরা যখন গেছি তখন দেখছি তো, মোড়ল বাড়ি ছেলেরা যখন দাদিদের সাথে ফুফুদের সাথে গেছি তখন দেখছি। অনেকে আছে দেখবেন সিনেমা দেখে যখন ফিরে আসে তখন কাঁদতে কাঁদতে ফিরে আসছে। এটা সামাজিক হয়তো কোনো ঘটনা তার জীবনের সাথে মিলে গেছে। এটা হচ্ছে কালজয়ী উপন্যাস। এই জন্য এগুলো পড়বেন, এতে অনেক কিছু শেখা যায়। এটাকে ক্লাসিক্যাল ফিকশন বলে। ওকে, আরেকটা বলছি স্ট্যান্ডার্ড ফিকশন। বর্তমান সময় দেশ কাল নিয়ে গঠনমূলক যে আলোচনাগুলো করা হয় সেটাই হলো স্ট্যান্ডার্ড ফিকশন। এটা অনেক ধরনের হতে পারে, এটাকে আবার অনেকে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করতে পারে। যে কোনো সত্য ঘটনার অবলম্বনে গল্প আকারে অনেকে লিখতে পারে। দিস ইজ স্ট্যান্ডার্ড ফিকশন। আরেকটা বলা হয় বিনোদনমূলক উপন্যাস, এটাকে বলে লাইট ফিকশন। লাভ এন্ড রোমান্স, প্রেমের উপন্যাস, লাইলি মজনু, শিরি ফরাদ, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, কত ইয়ে থেকে আছে। এই সবগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মিষ্টি প্রেমের উপন্যাস। আপনারা কি হুমায়ুন আহমেদের বালুচিনির দ্বীপ পড়ছেন? সমুদ্র বিলাস পড়ছেন? হুমায়ুন আহমেদের যে 212টা বই আছে সম্ভবত, কেউ কি জানেন যে 212টা বই কে কয়টা পড়ছে বলতে পারবেন? এখন আসেন আমাদের বুক ইয়েতে গেল, বুক ম্যাটেরিয়াল চলে গেল। এবার আরেকটা জিনিস ছিল যেটা লাইব্রেরিতে এখন সব থেকে বেশি, লাইব্রেরিতে এখন আর বইয়ের স্থান নাই। এখন এইটাই হলো অপুস্তক, নন বুক ম্যাটেরিয়ালস। একটা ছিল বুক ম্যাটেরিয়ালস, এই নন বুক ম্যাটেরিয়ালস। মজার ব্যাপার, এই নন বুক ম্যাটেরিয়ালস এখন বিশ্বে জয় জয়কার। এবং এটা এই নন বুক ম্যাটেরিয়ালস এর আসলে সুনির্দিষ্ট কোনো শ্রেণী বিভাগ নাই। এটা বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন ভাবে এটা শ্রেণী বিভাগ করে, এটা কালেকশনের ভিত্তিতে হয়। এই ক্ষেত্রে আপনারা লিখে দেবেন যে নন বুক ম্যাটেরিয়ালস এর আসলে সুনির্দিষ্ট কোনো শ্রেণী বিভাগ না থাকলেও ব্যবহারের ভিত্তিতে নিম্নোক্ত ভাবে শ্রেণী বিভাগ করা যায়। এটা পরীক্ষায় পড়বে, এই প্রশ্নটা টোটালি পড়বে, আমরা শেষে যাই এটা বলবো। এটা নন বুক ম্যাটেরিয়ালস কোনগুলো দেখেন, বই নয়, বই কোনগুলো 48 পৃষ্ঠার উপরে, 49 পৃষ্ঠার নিচেই নয়, 48 পৃষ্ঠার উপরে মুদ্রিত বাইন্ডিং আকারে প্রকাশিত কোন সামগ্রী যদি প্রচার করা হয় তাকে বই বলে। বই কাকে বলে যদি সংজ্ঞা বলা হয়, বলবেন 48 পৃষ্ঠার বেশি অর্থাৎ 49 পৃষ্ঠার নিচে নয়, 48 পৃষ্ঠার উপরে অর্থাৎ 49 থেকে তারও বেশি কোন বই যদি কোন সামগ্রী মুদ্রিত আকারে বাইন্ডিং করে প্রকাশ করে বাইন্ডিং করে এরকম যদি প্রচার করা হয় তাহলে আপনি সেটাকে বই বলা যাবে। আর যদি আপনি ওটা না বলতে পারেন, তাকে বই না বলতে, তাহলে যদি 48 পৃষ্ঠার নিচে হয় সেটা কি হবে? তাকে বলা হবে পুস্তিকা। তাহলে পুস্তকের সংজ্ঞা কাকে বলে? পুস্তক হচ্ছে 49 পৃষ্ঠার উপরে, 48 পৃষ্ঠার উপরে আবার 49 পৃষ্ঠার নিচে নয় এমন মুদ্রিত সামগ্রী বাঁধাই আকারে প্রকাশ করে প্রচার করাকে পুস্তক বলে। তাহলে সেইগুলো পুস্তক আমরা দুই রকম দেখছি, উপন্যাস পুস্তক আর অপন্যাস পুস্তক। এখন প্রশ্ন, বই না কিন্তু এটা লাইব্রেরিতে থাকে, এটা কি জিনিস? এটা হলো দেখেন, 1 নম্বর হচ্ছে জার্নাল, সাময়িকী। খেয়াল করেন সাময়িকী, সাময়িকী কি জিনিস? এটা হচ্ছে পিরিয়ডিক্যালস। একটা জার্নালটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেরোয়, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। কিছু জার্নাল আছে, গবেষণা জার্নাল গুলো 3 মাসের নিচে বেরোয় না। এতে বর্তমান সময় সম্পর্কে, বর্তমান বিষয়ের
সমস্ত আপ টু ডেট তথ্য প্রকাশিত হয়। এখন ধরে নেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের এই যে বইটা, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের এই যে বইটা প্রকাশ হয়েছে, মিজানুর রহমান যে এই বইটা ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট, এই বইটা যদিও 2020 সালে প্রকাশ হয়েছে। এখন এই বইটা যদি 2018 সালে হতো, তাহলে 2018 সালের পরে যে নতুন তথ্যগুলো আসতো, এই নতুন তথ্যগুলো তুমি কিভাবে জানতা? এই আপ টু ডেট তথ্যগুলো সবসময় এই জার্নালের ভিতরে আসে, এই সাময়িকীর ভিতরে আসে। যারা গবেষণা করে, পিএইচডি করে এই আপনার বিষয়ের উপরে, এই জার্নালে যখন আপনার আর্টিকেল ছাপা হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, তখন আপনি মনে করবেন আপনি বিশ্বে র্যাঙ্কিং এ উপরে উঠছেন। আসেন তারপরে নিউজ পেপার, বই না কিন্তু এটা লাইব্রেরিতে থাকে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা পড়ি। আজকাল প্রিন্টিং আমাদের দেশে দেখেন 200 কতটা নিউজ প্রিন্ট ছিল, এখন 90টার ভিতরে চলে আসছে। এখন মুদ্রিত সংবাদপত্রের গুরুত্ব হারাই গেছে। সরকার এখন নীতিমালা তৈরি করছে অনলাইন নিউজ পেপারের। এখন এই নিউজ পেপার কিন্তু বই না, কিন্তু লাইব্রেরিতে রাখে, লাইব্রেরিতে প্রচুর ইউজার এটা ব্যবহার করে। আসেন তারপরে প্যাম্পলেটস, ওই যে একটু আগে বলছি বুক ম্যাটেরিয়ালস বলছি, পুস্তিকা কোনটা 48 পৃষ্ঠার নিচেই লিফলেট আকারে প্রকাশ করে যেটা বাইন্ডিং করা হয় সেটা হলো পুস্তিকা। তারপরে হলো প্রিন্টেড ক্যাটালগ। হোয়াট ইজ প্রিন্টেড ক্যাটালগ? প্রিন্টেড ক্যাটালগ হলো ওই সামগ্রী সমূহ যেগুলো আপনার বিভিন্ন মুদ্রিত সামগ্রীর তথ্য দিবে। বিভিন্ন পাবলিশার তার কি কি বই আছে তার ক্যাটালগ তৈরি করতে পারে, বিভিন্ন কোম্পানি তার ক্যাটালগ তৈরি করতে পারে। আজকাল অনলাইন ব্যবসার প্রচন্ড জয় জয়কার, দেখবেন আপনার কাছে বিভিন্ন ধরনের লিফলেট, আপনার কাছে প্রিন্টেড ক্যাটালগ আছে। এখানে ট্রেড ক্যাটালগ থাকতে পারে, বুক পাবলিশারে থাকতে পারে, কোনো প্রতিষ্ঠান যারা যেটা উৎপাদন করে, মনে করেন অল্টন যে সমস্ত সামগ্রী উৎপাদন করে তার একটা প্রিন্টেড ক্যাটালগ করে। আমাদের গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের জন্য এই মুদ্রিত ক্যাটালগ বিভিন্ন পাবলিশার, পুস্তক ব্যবসায়ী, এজেন্সির তাদের এই প্রিন্টেড ক্যাটালগটা যদি আমরা সংগ্রহ করি, তাহলে এটার পার থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র আমরা এটা নিতে পারবো। আমাদের বুক সিলেকশনের ক্ষেত্রে দারুণ কাজে লাগবে। আমাদের গ্রন্থাগারিকদের পুস্তক নির্বাচনে এই প্রিন্টেড ক্যাটালগ দারুণ ভূমিকা পালন করে। ওকে, তারপর আসেন আছে গভর্নমেন্ট পাবলিকেশন। হোয়াট ইজ গভর্নমেন্ট পাবলিকেশন? সরকারি যত প্রকাশনা আছে সরকার প্রতিনিয়ত প্রকাশ করে, সেটা বই না কিন্তু সেগুলো আপনার প্রতিদিন কাজে লাগে। যেমন সেটা কিভাবে হবে, মুদ্রিত ক্যাটালগ কিভাবে হবে, গভর্নমেন্ট পাবলিকেশন কিভাবে? যেমন সরকারের ইকোনমিক রিভিউ একটা প্রকাশ হয়, ইকোনমিক রিভিউ একটা জার্নাল, একটা প্রকাশ, এইতে একটা সাময়িকী হয়, বাজেট বই বেরোয়। আচ্ছা, বিবিএস একটা বই বের করে, বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ব্যানবেজ, আমি যেখানে চাকরি করি শিক্ষা মন্ত্রণালয়ে, সেখানে শিক্ষা বিষয়ক প্রতি বছরে একটা করে পরিসংখ্যানের বই বের হয়। এইগুলো সব কালেকশন করতে হবে। এইগুলো গভর্নমেন্ট পাবলিকেশন যদি আপনি কালেকশন করেন, এখন অনলাইনে পাওয়া যায়, তাহলে আপনার লাইব্রেরিতে ওই বইপত্র থেকে এখানে ছোট ছোট যে সমস্ত ইনফরমেশন পাবে, তাতে পাঠকের অনেক উপকার হবে। তারপরে আসেন কি চার্ট, আপনারা অনেকে জানেন একটা চার্ট থাকে, যে অনেক দেখবেন বিভিন্ন কলেজ স্কুলে প্রিন্সিপালের রুমে বিশাল বড় বিভিন্ন ইয়ে থাকে, বিশ্বের ম্যাপ থাকে, ক্যালেন্ডার থাকে। তারপরে ইউনো অফিসে যে দেখবেন একটা উপজেলার ভিতরে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, উপজেলার ইউনিয়নের কতগুলো, মোট জনসংখ্যা কত আছে, ভোটার কত আছে, মহিলা ভোটার কত আছে, বিভিন্ন তথ্যের পরিসংখ্যানের চার্ট থাকে। আপনার লাইব্রেরিতে এইগুলো চার্ট থাকতে হবে, এগুলো বই না কিন্তু এইটাই আপনার সব থেকে বেশি ব্যবহৃত হবে। এখন ইকোনমিক চার্ট, এখন সব থেকে বেশি কৃষি উৎপাদনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখন ইয়ে হইতেছে, কৃষির পরে চার্ট গুলো। শিক্ষা অফিসে যাবেন, কতগুলো স্কুল আছে, কতগুলো ছাত্র আছে, কতগুলো ছাত্রী আছে, 10 বছরের নিচে কত আছে, 10 থেকে 16 বছরে কতজন আছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছে, গ্রাজুয়েট লেভেলে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সব এই চার্টের ভিতরে আপনি পাবেন। ওকে, তারপর আছেন গ্রাফিক্যাল ম্যাটেরিয়াল, চিত্র বিষয়ক সামগ্রী। আপনার লাইব্রেরিতে থাকবে না, আপনার বই থাকবে না, কিন্তু এই গ্রাফিক্যাল ম্যাটেরিয়ালস আপনাকে দারুণ কাজে দিবে। আপনি দেখেই এটা বুঝে যাবেন এই চিত্র বিষয়ক সম্পত্তি। যে কোনো বিষয় সম্পর্কে আপনার কাজ করতে গেলে গুগলে একটা সার্চ দিয়ে যদি আপনি একটা জিনিস দেখেন,
দেখে সেখান থেকে একটা ছবি নেন, নিয়ে সেই সম্পর্কে একটা ধারণা নেন, তাহলে আমরা সেখানে তাহলে আপনারা দেখবেন যে পড়ে যেটা না বুঝতেছেন সেটা এই চিত্র বিষয়ক সামগ্রী দেখে, যেটা লাইব্রেরিতে প্রচুর পরিমাণে সংগ্রহ করবেন, বিভিন্ন ম্যাপস, গ্রাফস, এটা দেখবেন চার্ট, এগুলো সবই এই অ্যালবামের মতো মুক্তিযুদ্ধের মহানায়ক একটা ইলাস্ট্রেটিভ ম্যাটার একটা আছে, সেটা বঙ্গবন্ধুর এই সে জন্মের প্রথম থেকে শুরু করে বিভিন্ন জায়গা রাষ্ট্রদূত কূটনীতিদের যেখানে যে সমস্ত কথাবার্তা বলেছেন তা সব ওইটার ভিতরে আছে। আসেন ম্যাপস, বিশ্বের আপনি এক জায়গায় ভ্রমণ করবেন, বিদেশে যাবেন, বাংলাদেশেই যান না, একটা ম্যাপ দেখে নেন, সেই জায়গার টেম্পারেচার কত, জনসংখ্যা কত, সেই লোকের খাবার, হোটেল কি পাওয়া যাবে, কোন জাতি কোন রাস্তা দিয়ে কোন জায়গায় যাবে। বাংলাদেশের অনেক ভালো ভালো জায়গা আছে দেখার মতো, অনেক ভালো ভালো জায়গা। ওকে, তারপর আসেন গ্লোব, স্কুলে থাকবে, দেখবেন ঘুরোই ঘুরোই দেখে পৃথিবী কোনটা কোন জায়গায়, ভূমধ্যসাগর কোন জায়গায়, ভারত মহাসাগর কোন জায়গায়, আরব মহাসাগর কোন জায়গায়, বিভিন্ন জিনিস আপনি ঘুরাই 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 দেখবেন, সবার আছে এটা। গেম, এটা আবার কি জিনিস? গেম, বিভিন্ন ভিডিও গেম না, বিভিন্ন ধরনের গেম আছে, ভালো ভালো গেম আছে। তাই বলে টিকটক আবার ওই যে কি সব উল্কি টুলকি আগে ওইসব গেম কিন্তু আবার লাইব্রেরিতে সংগ্রহ রাখেন না। এখানে এই গেমস বলতে বিভিন্ন স্ট্যান্ডার্ড, ক্রিকেট, তারপর অন্যান্য গেম সম্পর্কে, বিভিন্ন প্লেয়ার সম্পর্কে, অর্থাৎ এই সম্পর্কিত প্লেয়ারদের সম্পর্কে। কিছুদিন আগে একটা কথা আপনারা শুনছেন যে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ি চলে যাচ্ছিল, কত টাকা, এই সম্পর্কে যে সমস্ত পেপার কাটিং গুলো আছে, এই খেলার খবর গুলো, এইগুলো গেম এবং ইলাস্ট্রেটিভ ম্যাটারের ভিতরে এখানে এইটার ভিতরে আসবে। আসেন পোস্টার, হোয়াট ইজ পোস্টার? লাইব্রেরিতে আবার পোস্টার কি জিনিস? আপনি পোস্টার গুরুত্বপূর্ণ জিনিস, ইতিহাসের সাক্ষী বহন করে। আপনারা যদি কোনো আর্কাইভসে ঢোকেন, এখন দেখবেন আজকের থেকে বছর 5, 7, 10 আগেও যখন আমাদের দেশে ইলেকশন হতো, আরে ভোটের পোস্টারের বাহার, 4 কালার 5 কালারের বিভিন্ন পোস্টার হতো। এখন কিন্তু সব একরকম কালার হয়। আপনি 1971 সালে আমাদের পোস্টার কেমন ছিল খেয়াল করবেন, সেটা যদি আপনার লাইব্রেরিতে থাকে। 70-এর দশকে, 50-এর দশকে, আজকে থেকে 100 বছর আগে কি ধরনের লিফলেট পোস্টার ব্যবহার করতো, লাইব্রেরিতে এটা থাকলে আপনার লাইব্রেরি অনেক সমৃদ্ধ হবে। যারা পোস্টার নিয়ে কাজ করে তারা তাদের ডিজাইন, তারা তাদের ইনোভেটিভ আইডিয়া, উদ্ভাবনী পরিকল্পনা এইগুলো দেখে তৈরি করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট পোস্টার। আপনি দেখবেন, আমি মাঝে মাঝে বিভিন্ন জিনিস দেখি, আপনার পোস্টারটা কি হয়। আপনি দেখেন এখন স্কুল এবং কলেজে কিন্তু ভোট হয়, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, সেখানে কিন্তু সেই স্টুডেন্ট ক্যাবিনেটে সেটা কিন্তু পোস্টার ছাপানো যায় না, সেখানে ছাপানো যায় না, কিন্তু পোস্টার হাতে লিখতে হয়। এটাও দেখবেন একদিন ইতিহাস হয়ে থাকবে। এইগুলো স্যাম্পল আপনার লাইব্রেরিতে কালেকশন করতে হবে। ওকে, তারপর আছে রিসার্চ রিপোর্ট, বিভিন্ন বিষয়ে গবেষণা হয়, সরকারের বিভিন্ন প্ল্যানিং কমিশন থেকে বিভিন্ন ধরনের হয়। এরকম দেখবেন যে বিভিন্ন ধরনের এই ধরনের পোস্টার এবং সাময়িকীগুলো প্রকাশ হয়, যেগুলো আপনার দারুণ কাজে লাগবে। এবং এইগুলো, এই রিসার্চ রিপোর্ট গুলো যদি আপনার লাইব্রেরিতে থাকে, তাহলে স্পেশাল ওই বিষয়ে যে সমস্ত গবেষক, সেই গবেষক গুলো আপনার কাছে আসবে। আপনারা জানেন কিছুদিন দিয়ে এই যে পলিথিন ব্যাগ, পাট দিয়ে পলিথিন ব্যাগ আবিষ্কার করছে। এখন এই যে গবেষণা রিপোর্টটা যদি থাকে আপনার লাইব্রেরিতে, আরেকজন উদীয়মান গবেষক সে ওইটার ঘরে আরেকটা পোস্ট ডক্টরাল করার জন্য পোস্টটা আরেকটা রিসার্চ করে সেই তো আরেকটা নতুন কিছু আবিষ্কার করতে পারবে। এই জন্য রিসার্চ রিপোর্ট গুলো আপনাকে থাকতে হবে। তারপরে আছে বিজনেস এন্ড কমার্শিয়াল লেটার। এটা আবার কি জিনিস? লেখেন, তাড়াতাড়ি লেখেন, বিজনেস এন্ড কমার্শিয়াল লেটার। বিজনেস যেগুলো লেটার এবং কমার্শিয়াল, এটা হচ্ছে বিভিন্ন চুক্তি। আপনি বিশ্বের সাথে, বিভিন্ন দেশের সাথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয়েছে, আর্কাইভসে যেগুলো সংরক্ষণ করা থাকে, সেইগুলো যেগুলো প্রকাশ হয় সেইগুলো আপনি কালেকশন করবেন। তাহলে সেই ট্রেড যে কমার্শিয়াল লেটার গুলো কিভাবে লেখা হয়, বিজনেস চুক্তিগুলো কিভাবে হয়, সেইগুলো আপনি দেখে নিতে পারবেন। তারপর আছে পার্সোনাল ডায়েরি। দিস ইজ দ্য লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা, ব্যক্তিগত ডায়েরি। ব্যক্তিগত ডায়েরি কোনটা? সেটা হলো আমাদের একটু আগে আমরা বলছিলাম বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, উনার যে ব্যক্তিগত ডায়েরি, সেই পার্সোনাল ডায়েরির থেকে কিন্তু এটা কারাগারের রোজনামচা, উনি জেলখানায় বসে জীবনের অধিকাংশ সময় যেটা করছেন সেই
ডায়েরি থেকে যে সমস্ত বিষয়গুলো করছেন সেটা। পত্রবলী কোনটা, ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত পত্রবলী লিখছেন, কবি নজরুল যেগুলো লিখছেন, জসিমউদ্দিন লিখছেন, এই সবগুলো দুষ্প্রাপ্যগুলো একসাথে কালেকশন করে আপনি রাখতে পারেন। দিস ইজ দ্য লাস্ট, সেটা হলো মেমোরেন্ডাম। স্মারকলিপি, এটা আবার কি জিনিস স্মারকলিপি? আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়, বিভিন্ন গ্রুপ স্মারকলিপি জমা দেয়। আপনি একটু ভাবেন তো, এ যাবৎকালে 1971 সাল কিংবা 47 থেকে 71, অথবা 1905 থেকে 47, 47 থেকে 1971, 71 থেকে আজকে পর্যন্ত যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিভিন্ন গ্রুপ যত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জমা দিচ্ছেন, রাষ্ট্রপতির কাছে তো দেওয়া যায় না, প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিতে, এইগুলো সব যদি এক জায়গায় করেন তাহলে আপনার কি জিনিস তৈরি হবে? আমার তো মনে হয় লাইব্রেরিতে আর কিছু লাগবে না, এই মেমোরেন্ডাম দিয়েই হবে, এইগুলো দিয়েই কাজ হবে। এইগুলো সংরক্ষণ করলে, এইগুলো কিন্তু কোনো বই না, কিন্তু এটা অপুস্তক নন বুক ম্যাটেরিয়ালস, বাট এটা লাইব্রেরিতে ব্যবহৃত হয়। এখন আসেন আজকের আলোচনার এখানে শেষ। আজকের আলোচনায় কি প্রশ্নটা হতে পারে, আমাদের সে বিষয়টা একটু যেতে হবে। একটু লেখেন, দেখেন আজকের আলোচনার পরীক্ষার এই প্রশ্নটা যেটা শিখলাম আমরা, সেটা হলো গ্রন্থাগারের তথ্য সম্পদ বলতে কি বোঝায়? গ্রন্থাগার সম্পদ কত প্রকার ও কি কি? গ্রন্থাগারে ব্যবহৃত, খেয়াল করেন, গ্রন্থাগারে ব্যবহৃত মুদ্রিত পাঠ্য সামগ্রীর বিবরণ দাও। আমরা কিন্তু আজকে মুদ্রিত পাঠ্য সামগ্রী পড়েছি, আমরা কিন্তু নন প্রিন্টেড পড়ি না, আজকে কিন্তু আমরা প্রিন্টেড সামগ্রীটাই পড়েছি। এখন এটার ইংরেজিতে আসেন, ইংলিশে আসেন। হোয়াট ডু ইউ মিন বাই ইনফরমেশন রিসোর্সেস? How many kinds of information resources are there and what are they? কত ধরনের রিসোর্স সামগ্রী আছে এবং তা কি কি? Describe the different types of, দেখেন খেয়াল করেন এখানে, different types of printed materials। এই যে প্রিন্টেড, আমরা কিন্তু এই শব্দটা শিখেছি আজকে, এই প্রিন্টেড সামগ্রীটা, প্রশ্নটা কিন্তু এখানে প্রিন্টেড সামগ্রীর বিবরণ দাও, এটা পরীক্ষায় পড়বে, এটা পরীক্ষায় পড়বে। আপনারা এটা একটু নোট করে ফেলবেন সাথে সাথে। আমরা এখানে দেখে যদি উত্তরটা এক কথায় বলতে যাই, একটু দেখেন লেখা হয়েছে তথ্য সম্পদ বলতে কি বুঝোই? গ্রন্থাগার তথ্য সম্পদ আলোচনা করার আগে গ্রন্থাগার সম্পর্কে, তথ্য সম্পর্কে, সম্পদ সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা প্রয়োজন। আলোচনার সময় গ্রন্থাগার সম্পর্কে একটা প্যারা লিখবেন ছোট, তথ্য সম্পর্কে একটা প্যারা লিখবেন, সম্পদ সম্পর্কে লিখবেন। লিখার পরে বলবেন যে তথ্য সম্পদ হলো গ্রন্থাগারে যে সামগ্রী আছে সেইটার সংগ্রহ কৌশল বা সমৃদ্ধি, অর্থাৎ গ্রন্থাগারে যে সমস্ত সামগ্রী আছে যা ব্যবহারযোগ্যতা আছে, ব্যবহারযোগ্য যেগুলো ব্যবহার করা হয় সেটাই হলো তথ্য সম্পদ। লাইব্রেরিতে যে সামগ্রী আছে ব্যবহার হয় না সেগুলো ব্যবহার সামগ্রী নয়। তারপরে তথ্য সম্পদ, গ্রন্থাগার সম্পদ কত প্রকার, কি কি? গ্রন্থাগার সম্পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস আর একটা আছে আদার ম্যাটেরিয়ালস। বলছে গ্রন্থাগারে ব্যবহৃত মুদ্রিত সামগ্রী আলোচনা করো। গ্রন্থাগারে ব্যবহৃত মুদ্রিত সামগ্রী সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে পুস্তক সামগ্রী আর একটা আছে অপুস্তক সামগ্রী। আমরা কি শিখলাম? পুস্তক সামগ্রী বললাম কয় প্রকার? দুই প্রকার, একটা ফিকশন বুক আর একটা নন ফিকশন বুক। নন ফিকশন বুক আমরা কয় প্রকার বলছি? 5 প্রকার। সাধারণ পুস্তক, পাঠ্য পুস্তক, দুষ্প্রাপ্য পুস্তক, রেফারেন্স পুস্তক, মনোগ্রাফ বা প্রেরণামূলক পুস্তক। ইংরেজিতে যেটা বলেছি জেনারেল বুকস, তারপরে বলেছি টেক্সট বুকস, রিয়ার বুকস, রেফারেন্স বুকস, তারপরে বলছি যে মনোগ্রাফ। নন ফিকশনকে আমরা কি বলেছি? নন ফিকশনের ভিতরে আমরা বলেছি ক্লাসিক্যাল ফিকশন, স্ট্যান্ডার্ড ফিকশন, লাইট ফিকশন। তারপরে আমরা কি বলছি? অপুস্তক সামগ্রী কোনটা? এত অপুস্তক সামগ্রীর সুনির্দিষ্ট প্রকারভেদ নেই, কিন্তু তারপরেও আমরা 12-14টা আলোচনা করেছি। তার ভিতরে সাময়িকী, সংবাদপত্র, পুস্তিকা, ছাপানো ক্যাটালগ,
সরকারি প্রকাশনা, চার্ট, চিত্র বিষয়ক সামগ্রী, ম্যাপস, গ্লোবস, গেম, পোস্টার, গবেষণা রিপোর্ট, ব্যবসা বাণিজ্য পত্র, ব্যক্তিগত ডায়েরি ও পত্র, তারপরে বিভিন্ন স্মারকলিপি, মেমোরেন্ডাম, এ সবগুলোই হলো এই প্রিন্টেড সামগ্রীর ভিতরে। এই প্রিন্টেড সামগ্রীর ভিতরে যেগুলো আছে সেইগুলো আমরা টোটালি একটা ডিটেলস, একটা ছোট্ট ছোট্ট করে বর্ণনা এক লাইনে এই পয়েন্টগুলো লিখে দেব। 8 থেকে 10 পাতা আমাদের হয়ে যাবে সংজ্ঞাগুলো আলোচনা করে দিলে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমাদের সামনে কোশ্চেন।